নমস্কার, আমি অরিজিৎ আর আপনাদেরকে স্বাগত আমার চ্যানেলে। অনেক সময় আমরা ভালোভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইজ করার পরেও কোনো স্টক ইনভেস্ট করার পরে দেখি কোনো স্টক 1-2 বছর ধরে সাইডওয়েজ জোনে আছে, তারপরে 1-2 বছর পর ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার পর দেখা যায় সেই স্টকটা বড় কোনো মুভমেন্ট দিয়েছে। তো শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইজ করে আমরা কখন স্টক কিনবো আর কখন স্টক বিক্রি করব সেটা কিন্তু আমরা পারফেক্টলি অ্যানালাইজ করতে পারি না। তাই এই জন্য আমাদেরকে শিখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস। আর এই ভিডিওটিতে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের ব্যাপারে খুব ডিটেলসে আলোচনা করব। আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য 4টে পার্টে ভাগ করে নেব। 1, প্যাটার্ন অ্যান্ড চার্টস। 2, টেকনিক্যালিটিস অ্যান্ড ট্রেন্ডস। 3, টেকনিক্যাল প্যাটার্নস। আর লাস্ট, টেকনিক্যাল ইন্ডিকেটার্স। তো এই টেকনিক্যাল অ্যানালাইসিসের জন্য আমরা প্রথমেই খুলে নেব গুগল থেকে ট্রেডিং ভিউ। এই ট্রেডিং ভিউ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যে কোনো স্টকস বা ইন্ডেক্স বা অন্য কোনো কান্ট্রির ইন্ডেক্স বা স্টকস এছাড়াও বিটকয়েন পর্যন্ত কিন্তু আপনি এখানে অ্যানালাইজ করতে পারবেন ফ্রি অফ কস্টে। তো ট্রেডিং ভিউ খোলার পর আমরা বেসিক কিছু জিনিস জেনে নেবো। তার জন্য নিফটি 50 ইন্ডেক্সে ক্লিক করে নিফটি 50 ইন্ডেক্স খুলে নেবো। এখানে দেখতেই পাচ্ছেন রেড এবং একটা গ্রিন ক্যান্ডেল আছে। এই বক্সের মতন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এইগুলোকে আমরা ক্যান্ডেল বলে থাকি। এই যে চার্টটা দেখছেন সেটাকে ক্যান্ডেল চার্ট বলা হয়। এরপরে আপনি যদি চান তাহলে ক্যান্ডেল চার্ট থেকে আপনি বিভিন্ন রকম চার্ট আপনি দেখতে পারেন। যেরকম এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেল চার্টে সিলেক্ট আছে বার্সে, যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন বার্স এরকমভাবে বার চার্ট খুলে যাবে। এটা হলো ক্যান্ডেল চার্ট, সেরকমই এটা হচ্ছে লাইন চার্ট। কিন্তু আমরা এখানে ক্যান্ডেল চার্ট দিয়ে অ্যানালাইজ করবো, কেননা ক্যান্ডেল চার্টটা অনেক সিম্পল আর সব থেকে বেশি পপুলার। এরপরে দেখবো ক্যান্ডেল কি আর ক্যান্ডেল কিভাবে কাজ করে। এখানে নিফটি 50 19 এপ্রিলের ক্যান্ডেলটা আপনারা দেখতেই পাচ্ছেন যে গ্রিন, আর 18 এপ্রিলের ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন রেড। রেড মানে সবসময় নেগেটিভ, মানে সেই দিনে মার্কেট নেগেটিভ ছিল বা লস ছিল, তাই সেটা রেড ক্যান্ডেল। আর যদি গ্রিন ক্যান্ডেল হয় সেই ক্ষেত্রে কিন্তু পজিটিভ বা প্রফিটে মার্কেট ক্লোজ হয়েছে। আর এই গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেলের দুটোরই মাথার ওপর দেখুন একটা উইক আছে, আর এই গ্রিন জায়গাটাকে আমরা বলি বডি, আর এই ক্যান্ডেলের রেড জায়গাটাকেও আমরা বডি বলি। এখানে প্রত্যেকটা ক্যান্ডেলেই আপনারা দেখতে পাচ্ছেন একটা করে উইক আর একটা করে বডি আছে। এবার কোনো ক্যান্ডেলের উইক ছোট হতে পারে, বড় হতে পারে, তার বডি ছোট হতে পারে, বড় হতে পারে, তার উপর ডিপেন্ড করবে যে ক্যান্ডেলটা কিরকম। এখানে যেরকম 19 এপ্রিলের যে গ্রিন ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটা দেখে এটা আমরা বলতে পারি যে এই দিন মার্কেটটা পজিটিভলি ক্লোজ হয়েছিল। আর 18 এপ্রিলের রেড ক্যান্ডেলটা দেখে বলতে পারি এই 18 এপ্রিল মার্কেট নেগেটিভ ক্লোজ হয়েছিল। প্রথমে গ্রিন ক্যান্ডেলের ব্যাপারে জানি, তারপর রেড ক্যান্ডেলের ব্যাপারে আলোচনা। এই গ্রিন ক্যান্ডেলের যে উইক দুটো দেখছেন, এই উইকের উপরে উইকটা বোঝায় যে ম্যাক্সিমাম কত পর্যন্ত মার্কেট গেছিল, আর নিচের উইকটা দেখে বোঝা যায় যে সব থেকে নিচে কত পর্যন্ত মার্কেট গেছিল। তাহলে 19 এপ্রিলের যে গ্রিন বডি দেখছেন, এই গ্রিন বডি থেকে আমরা বলতে পারি মার্কেট ওপেন হয় এই 21,861 টাকায় এবং মার্কেট ক্লোজ হয় এই 22,149 টাকায়। মার্কেট ওপেন আর ক্লোজের মাঝখানে মার্কেট কিন্তু আরও উপরে গেছিলো এবং আরও নিচে গেছিলো। এই উইক দুটো সেটাকেই রিপ্রেজেন্ট করে। মানে এই নিচের যে উইকটা দেখছেন সেই উইকটা থেকে বোঝা যায় যে ম্যাক্সিমাম মার্কেট নিচে পড়েছিল 21,771 টাকা পর্যন্ত এবং ম্যাক্সিমাম ওপরে গেছিলো 22,178 পর্যন্ত। ঠিক সেরকমই আমরা রেড ক্যান্ডেলে দেখব। রেড ক্যান্ডেলে ঠিক অপোজিট গ্রিন ক্যান্ডেলের মতন, মানে আমরা যেখানে গ্রিন ক্যান্ডেল দেখছিলাম যে এখানে থেকে মার্কেট ওপেন হয়েছিল আর এখানে ক্লোজ হয়েছিল, আর রেড ক্যান্ডেলে ঠিক তার উল্টো। রেড ক্যান্ডেলে এখানে মার্কেট ওপেন হয়েছিল এবং এখানে ক্লোজ হয়েছিল। তাহলে মার্কেট ওপেন হয়েছিল 22,209 এবং ক্লোজ হয়েছিল 21,995 দিয়ে। তার মাঝখানে এই উইকটা দেখে আমরা বুঝতে পারি মার্কেট কতটা ওপরে গেছিলো এবং ম্যাক্সিমাম কতটা নিচে গেছিলো। যেরকম দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম 22,323 টাকা পর্যন্ত ওপরে গেছিলো এবং সব থেকে নিচে গেছিলো 21,964 টাকা পর্যন্ত। তো একটা ক্যান্ডেল দেখে আমরা অনেকটাই আন্দাজ করতে পারি মানে সেই দিন মার্কেটটা কীরকম ছিল না ছিল। তাছাড়াও আমি এখানে একদিনের টাইম ফ্রেম সেট করেছি, মানে এই এক একটা ক্যান্ডেল এক একটা দিনকে বোঝায়। যেরকম এটা 18 এপ্রিলের ক্যান্ডেল, এটা 19 এপ্রিল, এটা 22 এপ্রিল, এরকমভাবে এক একটা দিনকে রিপ্রেজেন্ট করে। ঠিক সেরকমই আপনারা এখানে ক্যান্ডেল সিলেক্ট করতে পারবেন। এখানে আমরা ডে সিলেক্ট আছে, সেখানে আপনি আওয়ার হিসাবে, মিনিট হিসাবে, সেকেন্ড হিসাবে, ইভেন মান্থ, ইভেন ইয়ার হিসাবেও আপনি সিলেক্ট করতে পারেন। ধরুন আমি 15 মিনিটে ক্যান্ডেল দিয়ে দেখাচ্ছি। এই 15 মিনিট ক্যান্ডেল সিলেক্ট করার পর এই এক একটা ক্যান্ডেল কিন্তু রিপ্রেজেন্ট করছে প্রত্যেকটা 15 মিনিট ক্যান্ডেলকে। মানে যেরকমভাবে আমি বোঝালাম একদিনের ক্যান্ডেল কীরকমভাবে কাজ করে, ঠিক সেরকমই এক একটা 15 মিনিটের ক্যান্ডেলও সেমভাবে কাজ করে। এরপরে আমরা শিখবো কীভাবে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট বার করতে হয়। এই রেজিস্ট্যান্স আর সাপোর্ট যদি আপনি নিজে থেকে বার করতে পারেন তাহলে আপনি টেকনিক্যাল অ্যানালিসিসের মোটামুটি 60% কাজ করতে পারবেন। এটা শেখার জন্য আমি ট্রেডিং ভিউয়ে HDFC ব্যাংকের চার্ট খুলে নিয়েছি। আপনারা এখানে চার্ট দেখতে পাচ্ছেন। প্রথমে আমি একটা লাইন ড্র করে নেব। এই লাইন দুটো ড্র করলাম। এই লাইন দুটোই হলো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। মোটামুটি এই HDFCর স্টক প্রাইস 2014 সালের দিক থেকে দেখাচ্ছি 2014 to 16। এই 2014 সাল থেকে
দেখুন মোটামুটি একই রেঞ্জের মধ্যে স্টক প্রাইসটা ঘোরাফেরা করছিল। এখানে 467 টাকার দিকে ছিল ডিসেম্বরের 14 এবং ম্যাক্সিমাম গেছিল সেটা 555, এবং ওই রেঞ্জের মধ্যেই দেখুন এই স্টক প্রাইসটা ঘোরাফেরা করছে 2016 সালের এপ্রিল মাস পর্যন্ত। এবার 2016 সালের এপ্রিল মাসে দেখুন যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল, সেই ক্যান্ডেলটা রেজিস্ট্যান্স ব্রেক করেছে, এবং এই রেজিস্ট্যান্স ব্রেক করার পর স্টক প্রাইস দেখুন আকাশ ছুঁয়ে গেছে। এই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে আমরা যেটা বুঝতে পারি মেনলি, সেটা হলো যখন কোনো স্টক প্রাইস রেজিস্ট্যান্স ব্রেক করে দেয় তখন তার প্রাইস অনেকটা উপরের দিকে গ্রো হওয়ার চান্স থাকে, আর যখন তার স্টক প্রাইস নিচের দিকে সাপোর্ট ব্রেক করে দেয় তখন তার প্রাইস অনেকটা ফল হওয়ার চান্স থাকে। ঠিক এরকমই আমি আর একটা ব্যাংককে দেখাচ্ছি, সেটা হলো ইয়েস ব্যাংক। এখানেও আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দুটো মার্ক করে নেবো। এখানে দেখুন 2017 সাল থেকে 2018 সালের লাস্ট পর্যন্ত স্টক প্রাইস দেখুন কম বেশি ওই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছিল, কিন্তু যেহেতু 2018 সালে একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে সাপোর্ট প্রাইস ব্রেক করে তারপরে স্টকের প্রাইস দেখুন কীরকমভাবে ফল হয়েছে। আজকে স্টকের প্রাইস 24 টাকা, কিন্তু যখন এই বড় রেড ক্যান্ডেল দিয়ে ব্রেক করেছিল তখন স্টকের প্রাইস 178 পর্যন্ত গেছিলো, এবং প্রাইস ছিল সেটা 358 পর্যন্ত। কিন্তু এই 178-এর কাছাকাছি স্টক প্রাইস আসার পরেও অনেকে হয়তো স্টক প্রাইস ওপরের দিকে যাচ্ছে বলে আরও বেশি করে স্টক অ্যাড করে, কিন্তু আপনারা আজকে রেজাল্ট দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাতে খুব একটা বড় কোনো নিউজ ছিল যেটা আমাদের চোখের বাইরে থাকলেও থাকতে পারে। সেখানে হয়তো অনেকটা বেশি প্রমোটার হোল্ডিং ডাউন হতে পারে, বা অনেকটা এফআইআই বা ডিআই হোল্ডিং ডাউন হতে পারে, বা স্টক তার মধ্যে কোনো গড়বড় হতেই পারে। তো সেই সব নিউজের বেসিসেই এতটা ফল হয়, কিন্তু যখন এরকম বড় ক্যান্ডেল দিয়ে কোনো সাপোর্ট ব্রেক করে তখন কিন্তু আমাদের সেই সব স্টক থেকে বেরিয়ে যাওয়া উচিত। এরপরে আমরা জানবো ভলিউম। ভলিউম হলো একটা ইন্ডিকেটর যেখান থেকে আমরা জানতে পারি যে কোম্পানিতে কীরকম কেনা বেচা হচ্ছে। এখানে আপনি ইন্ডিকেটরে ক্লিক করে ভলিউম দিয়ে সার্চ করলে পরে ইন্ডিকেটর পাবেন, এবং সেটাতে ক্লিক করলেই ভলিউম দেখতে পাবেন কোনো কোম্পানির। এখানেও দেখতে পাচ্ছেন গ্রিন এবং রেড কালারের লাইন, যেটাতে ভলিউমকে রিপ্রেজেন্ট করছে। তাই এই ভলিউম যত বেশি হবে সেটা বাইয়ের দিকে হতে পারে বা সেলের দিকে। বাইয়ের দিকে যদি বেশি হয় ভলিউম, সেই ক্ষেত্রে স্টক প্রাইস আপের দিকে যাওয়ার চান্স থাকে, আর যদি রেড হয় সেই ক্ষেত্রে কিন্তু স্টক সেলের দিকে প্রেশার বেশি থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট ভলিউমের বার আছে, যেগুলো থেকে বোঝা যায় এখানে এফআইআই বা ডিআইআই যারা অনেক বেশি ইনভেস্টমেন্ট করে তারা খুব একটা ইন্টারেস্টেড না। যে মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ন্যাচারালি, সেটা রিটেল ইনভেস্টরদের কেনা বেচার মুভমেন্ট। এই 2020 সালে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণে ভলিউম এখানে অনেক বেশি, তো সেই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এখানে অনেক বেশি পরিমাণে এফআইআই বা ডিআইআই ইনভেস্টমেন্ট করেছে। তাই অনেক সময় আমাদের কাছে অনেক নিউজ লেটে পৌঁছালেও এইরকমভাবে যদি আপনারা টেকনিক্যাল অ্যানালাইজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার রিস্ক অনেক বেশি রিডিউস করতে পারবেন। এরপর জানবো ট্রেন্ডস। ট্রেন্ডস সাধারণত 3 রকমের হয়, একটা হলো আপ ট্রেন্ডস, একটা লো ট্রেন্ডস, আর একটা সাইডওয়েজ ট্রেন্ডস। উইপ্রো স্টকে আমি আপনাদেরকে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড ভালোভাবে অ্যানালাইজ করে দেখাচ্ছি। এখানে উইপ্রোতে অলরেডি আমি ট্রেন্ড লাইন নিয়ে ড্র করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন 2020 সালে যেখানে উইপ্রোর দাম ছিল 193 টাকার কাছাকাছি, সেখানে কন্টিনিউয়াসলি হায়ার হাই হয়ে তার দাম পৌঁছে গেছিলো 700-র কাছাকাছি, এবং এই যে টোটাল প্রায় 1 বছরের মতন কন্টিনিউয়াসলি উইপ্রো কিন্তু হায়ার হাই বানিয়েছিল, এটাকে বলা হয় আপ ট্রেন্ড। আর সেমভাবেই উইপ্রো কিন্তু ডাউন ট্রেন্ডও বানিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন 2022-এর শুরু থেকে কিন্তু উইপ্রো ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। দেখুন লোয়ার লো, এবং এখানে দাম পৌঁছে গেছিলো তখন 378 টাকার কাছাকাছি, 380 টাকার কাছাকাছি। তো এই যে এই প্যাটার্নটাকে বলা হয় ডাউন ট্রেন্ড। এবার সাইড ওয়েজও উইপ্রোতেই আমরা দেখতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন উইপ্রো কন্টিনিউয়াস 2022-এর জানুয়ারি জুনের দিক থেকে 2023-এর ডিসেম্বর পর্যন্ত একই রকম জোনের মধ্যে আছে। তার দাম খুব বেশি, ম্যাক্সিমাম দাম হয়েছে 444, এবং তার লোয়েস্ট দাম ছিল হচ্ছে 374-75-এর কাছাকাছি। এই যে এই ট্রেন্ডটা না ওপরে না নিচে, এই ট্রেন্ডটাকে বলা হয় সাইডওয়েজ ট্রেন্ড। এবার এইরকম সাইডওয়েজ ট্রেন্ডের একটা ফায়দা হচ্ছে যত বড় সাইডওয়েজ ট্রেন্ড হবে তত বড় কিন্তু ব্রেকডাউন বা ব্রেকআপ হবে। মানে তখন যদি ওই স্টকটা সাপোর্টকে যদি ক্রস করে নিচের দিকে যায় তাহলে অনেক বেশি মুভমেন্ট নিচের দিকে হবে, বা স্টক ক্র্যাশ হওয়ার বড় চান্স থাকে, এবং রেজিস্ট্যান্সকে ক্রস করে যদি ওপরে ওঠে তাহলে কিন্তু ওই স্টকের ওপর অনেক বেশি রিটার্ন পাওয়ার চান্সেস থাকে। এরপরে আমাদের ভিডিও নেক্সট পার্টে আমরা আসবো প্যাটার্ন আইডেন্টিফিকেশন। এমনিতে অনেক প্যাটার্ন অ্যাভেলেবেল আছে, কিন্তু আমি আজকে এই ভিডিওটিতে 5খানা প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যা দিয়ে আপনারা আপনাদের 97% কাজ করতে পারবেন। নাম্বার 1 কাপ উইথ হ্যান্ডেল, যেটা অনেকটা কাপের মতন প্যাটার্ন হয়। নাম্বার 2 ডবল টপ বা এম প্যাটার্ন। নাম্বার 3 ডবল বটম বা ডাব্লু প্যাটার্ন, হেড অ্যান্ড শোল্ডার এবং ট্রায়াঙ্গেল। কাপ অ্যান্ড হ্যান্ডেল ফর্ম বোঝার জন্য আমরা নিফটি চার্টে দেখবো। এখানে ভালোভাবে খেয়াল করবেন আমি কোন কোন টুলসগুলো ইউজ করছি। প্রথমেই আমি একটা হরাইজন্টাল লাইন ড্র করে নেবো। এবার ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন
যে 2021-এর অক্টোবর থেকে 2022-এর ডিসেম্বর পর্যন্ত একটা কাপ ফর্ম তৈরি হয়েছে। এবার আপনাদের মনে হতেই পারে এটা কিভাবে কাপ লাগছে। তো এইরকমভাবে প্রপার কাপ ফর্ম তো আপনারা কখনোই খুঁজে পাবেন না, কিন্তু এই জন্য আপনাদেরকে জুম ইন করতে হবে, ভালোভাবে খেয়াল করতে হবে যে কোথায় কাপ ফর্ম তৈরি হচ্ছে। যেরকম আমি এখানে ড্র করলে বুঝতে পারবেন, যদি আপনি এখানে 2021-এর অক্টোবর থেকে 2022 পর্যন্ত ড্র করেন তাহলে বুঝতে পারবেন যে একটা বড় কাপ ফর্ম তৈরি হয়েছে এইরকম টাইমে, এবং পাশেই একটা কাপের হ্যান্ডেল তৈরি হয়েছে। দেখুন, তো যখনই আপনারা এরকম কোনো কাপ ফর্ম আইডেন্টিফাই করতে পারবেন তখন এখান থেকে প্রাইস রেঞ্জ সিলেক্ট করবেন এবং কাপের যতটা ডিপ থাকবে ততটা ড্র করে নেবেন। এখানে আমরা কাপের ডিপ থেকে দেখতে পাচ্ছি 24% পর্যন্ত প্রাইস রেঞ্জ আছে। এরপরে ওই প্রাইস রেঞ্জটাকে কাপের হ্যান্ডেলের ওপরে সেট করুন। এখানে দেখতে পাচ্ছেন প্রাইস রেঞ্জ 19.60% দেখাচ্ছে, মানে আপনি এই কাপ থেকে যখনই ব্রেকআউট দেবে তখন 19.60% পর্যন্ত ক্যাপিটাল গ্রো হওয়ার চান্স থাকবে। এরপরে জানবো ডবল টপ প্যাটার্ন। ডবল টপ প্যাটার্নে স্টক প্রাইস রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে। এখানে স্টক প্রাইস কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ওপরের দিকে রেজিস্ট্যান্সে যখন হিট হয় তখন স্টক প্রাইস আবার কিছুটা নিচের দিকে নামে, এরপরে আবার রেজিস্ট্যান্সকে ব্রেক করার চেষ্টা করে, কিন্তু ব্রেক যদি না করতে পারে সেই ক্ষেত্রে আবার স্টক প্রাইস অনেকটা নিচের দিকে নামে। এইবার এই স্ট্রাকচারটা যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে অনেকটা এম এর মতন দেখতে, তাই এটাকে এম প্যাটার্নও বলা হয়। আর এই এম প্যাটার্ন যখন ফর্ম করে তখন স্টক প্রাইস অনেকটা ডাউনের দিকে যাওয়ার চান্স থাকে। এরপর দেখবো ডবল বটম প্যাটার্ন। ডবল বটম প্যাটার্ন হলো ডবল টপ প্যাটার্নের ঠিক উল্টো। ডবল টপ প্যাটার্নে যেরকম রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করে কাজ করছিল, ঠিক সেরকমই এখানে সাপোর্টকে রেসপেক্ট করে কাজ করতো। তো কোনো স্টকের প্রাইস কোনো পার্টিকুলার পয়েন্ট থেকে এসে কোনো সাপোর্টে হিট করার পর আবার কিছুটা উপরে ওঠে এবং ওখান থেকে আবার সাপোর্ট ব্রেক করার চেষ্টা করে, এবং সাপোর্ট ব্রেক না করতে পেরে আবার স্টক প্রাইস উপরের দিকে জাম্প করে। এই প্যাটার্নটা অনেকটা ডাব্লুর মতন দেখতে। এই ডাব্লু প্যাটার্ন যখন ফর্ম হয় তখন স্টক প্রাইস অনেকটা উপরের দিকে যাওয়ার চান্স। নেক্সট আমরা জানবো হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন। হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন অনেকটা এরকম টাইপের হয় যে দুই দিকে দুটো ছোট পিরামিড এবং মাঝখানে একটা বড় পিরামিড। নাম শুনেই বুঝতে পারছেন, একটা হেড মানে যেটা বড় পিরামিড সেটাকে হেড ধরা হয়, আর দুই সাইডে যে দুটো ছোট পিরামিড সেটাকে শোল্ডার ধরা হয়। এইরকম টাইপের প্যাটার্ন যদি ফর্ম হয় আর এই প্যাটার্ন যদি একটা সাপোর্টের ওপর বেস করে তৈরি হয় এবং ওই সাপোর্ট যদি কোনো কারণে ব্রেক হয় তাহলে অনেক বড় জাম দেখা যেতে পারে। এরপর লাস্ট প্যাটার্ন আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন নিয়ে আলোচনা করব। যেমনটা আপনারা ছবিতে দেখছেন যে স্টক প্রাইস এমনভাবে মুভমেন্ট করেছে যে একটা ট্রায়াঙ্গেলের ফর্মেশন নিয়েছে। এরকম যদি ট্রায়াঙ্গেল ফর্ম তৈরি করে তাহলে ট্রায়াঙ্গেলের যে শেষের দিকে এজটা আছে ওই এজ থেকে ওপরের দিকে ব্রেকআউট করলে পরে ওপরের দিকে একটা বড় মুভমেন্ট পাওয়া যেতে পারে, আর যদি নিচের দিকে ব্রেকআউট করে তাহলে নিচের দিকে একটা বড় মুভমেন্ট পাওয়া যাবে। এরপরে আমরা লাস্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা টেকনিক্যাল ইন্ডিকেটার্স। এখানেও ইন্ডিকেটার্স অনেক আছে কিন্তু আমরা 3টে ইন্ডিকেটারের ব্যাপারে শিখবো। তাহলে আবার চলে আসি ট্রেডিং ভিউ ওয়েবসাইটে। এবার এখানে ইন্ডিকেটার্সে ক্লিক করুন। এখানে সার্চ করতে পারেন আপনারা ইএমএ। এই যে এখানে দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটাতে ক্লিক করুন। ইন্ডিকেটার আপনাদের চলে এসছে, কিন্তু এখানে কিছু সেটিংস আপনাদেরকে সেট করতে হবে। এখানে ইএমএ সেটিংসে গিয়ে আপনারা লেন দিন 40। দেখুন আপনাদের একটা লাইন ড্র হয়ে গেছে, এটা 40 ইএমএ। আমি যেহেতু এখানে উইকে সিলেক্ট করে আছি তাই 40 উইকের ইএমএ মানে 14 উইক ধরে স্টক মার্কেটে যেরকমভাবে মুভমেন্ট হয়েছে ঠিক সেরকমই একটা লাইন ড্র হয়ে গেছে। যারা শর্ট টার্ম বা ইন্টারডের জন্য চার্ট দেখতে চান তাদেরকে বলে রাখি এটা উইকে সিলেক্ট না করে আওয়ার্স বা মিনিট, আওয়ার্স বা মিনিটে সিলেক্ট করুন এবং এই সেটিংস ইএমএ যে সেটিংস এখানে যে লেন্থটা আমি 40 দিলাম সেটা 200 দেবেন। 200 দিলে আরও বেশি অ্যাকুরেসি আসবে। আর যেহেতু আমি এটা উইকের টাইম ফ্রেমে দেখছি তাই আমি এখানে 40 উইকের টাইম ফ্রেমে দেখব। এই হলো ইএমএ। এই যে লাইনটা ড্র হলো এই লাইনটা থেকে স্টক প্রাইস ওপরে যাবে না নিচের দিকে আসবে সেই নিয়ে কিছু প্রেডিক্ট করতে পারি। যদি কোনো বড় গ্রিন ক্যান্ডেল এই লাইনকে ক্রস করে এবং ব্রেকআউট দেয় সেই ক্ষেত্রে কিন্তু একটা ওপরের দিকে বড় মুভমেন্ট থাকে, যেরকম দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ইয়েস ব্যাংক আমার খোলা আছে। ইয়েস ব্যাংকে এই ফেব্রুয়ারির দিক করে দেখুন 2016 সালে একটা গ্রিন ক্যান্ডেলে বড় ব্রেকআপ দিয়েছে, তারপরে কন্টিনিউয়াসলি ওপরের দিকে মুভমেন্ট। ঠিক সেরকমই যদি কোনো বড় রেড ক্যান্ডেল ওপর থেকে নিচের দিকে লাইন ক্রস করে তাহলে নিচের দিকে একটা বড় মুভমেন্ট পাওয়া যায়। যেরকম এখানে দেখতে পাচ্ছেন এই 2018 আগস্টের দিকে একটা বড় ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট দিয়েছিল, তারপরে দেখুন কত বড় মুভমেন্ট হয়েছে। তো এটা হলো মুভিং অ্যাভারেজ। এরপরে দেখবো পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। এটা আপনার ইন্ডিকেটরে গিয়ে সার্চ করুন পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড। এখানে পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ড দেখুন সিলেক্ট হয়ে যাওয়ার পর কিছু কিছু সাপোর্ট আর রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়ে গেছে। এস মানে হচ্ছে সাপোর্ট আর আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স। R1 R2 মানে রেজিস্ট্যান্স 1, রেজিস্ট্যান্স 2, রেজিস্ট্যান্স 3। এবার এখানেও কিন্তু আপনাদেরকে সেটিংস একটু চেঞ্জ করতে হবে। এখানে সেটিংসে গেলেন এবং টাইপে দেখুন এটা ট্র্যাডিশনাল আছে, এটা ফিবোনাকি করুন এবং ওকে করুন। তারপর যে লাইনটা আছে সেটা অনেকটা অ্যাকুরেট হয়
আমি এই পিভট পয়েন্ট স্ট্যান্ডার্ডটা সবাইকে রেকমেন্ড করবো না। যারা যারা নিজে থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করতে পারে, আমি বলবো তারা নিজে থেকেই সাপোর্ট রেজিস্ট্যান্স বার করুন, তাহলে আরও অ্যাকুরেসি বাড়বে। এখানে এই ইন্ডিকেটার্স নিজে থেকে যে সাপোর্ট রেজিস্ট্যান্স বার করে সেটা অতটাও অ্যাকুরেট হয় না, কিন্তু যারা নতুন, যারা নিজে থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স বার করতে পারে না, তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে এই ইন্ডিকেটার্স। এরপর লাস্ট একটা ইন্ডিকেটার্স নিয়ে জানবো, সেটা হলো রিলেটিভ স্ট্রেংথ অফ স্টকস। সেটাও আপনারা ইন্ডিকেটার্সে গিয়ে সার্চ করুন। দেখুন এখানে একটা রেড অ্যান্ড গ্রিন কালারের একটা লাইন তৈরি হয়ে গেছে এবং মাঝখানে একটা বেস লাইন আছে। এই ইন্ডিকেটার্সটা থেকে আমরা কোনো স্টকের স্ট্রেংথকে ভালোভাবে বুঝতে পারি। যেরকম আমি এখন ইয়েস ব্যাংক দেখছি, ইয়েস ব্যাংক যখন এই নিচের দিকে রেড কালারের ছিল তখন এই স্টকের স্ট্রেংথ খুব একটাও ছিল না, উপরে গ্রিন কালারের ফর্ম তৈরি করেছে, তখন কিন্তু এই স্টকের স্ট্রেংথ অনেকটা বেড়েছে। এই ইন্ডিকেটার্সটা থেকে আমরা মোটামুটি একটা আন্দাজে আসতে পারি যে কখন কোন স্টকে এন্ট্রি নেওয়া এবং এক্সিট নেওয়া যাবে। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে ধারণা মোটামুটি ক্লিয়ার হয়েছে। যদি আমার ভিডিও আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।